আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নভোজের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন গত 18ই ফেব্রুয়ারি বুধবার হোয়াইট হাউস থেকে প্রেরিত এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এই চিঠিটি কি কেবলই মাত্র অভিনন্দন পত্র, নাকি এর মধ্যে লুকোনো আছে আরো কিছু কৌশলগত বার্তা, আমেরিকার বাংলাদেশের কাছে কিছু প্রত্যাশা? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। আপনারা জানেন যে কূটনীতিতে কখনো সরাসরি চাপ প্রয়োগ করা হয় না। প্রত্যাশার কথা বলা মানেই এক ধরনের চাপ তৈরি হওয়া। এই যে চিঠিটি আমার সামনে আসে, এটি এই চিঠিটি আমি পড়েছি, বেশ কয়েকবার পড়েছি। আমি খুবই অবাক হয়ে দেখলাম এই চিঠির কোথাও গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন প্রক্রিয়া এসব ব্যাপারে কিছু লেখেননি। অথচ এই আমেরিকা বাংলাদেশে বিশেষ করে 2018 সালের পর থেকে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে কথা বলেনি। বিশেষ করে তাদের একজন রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তিনি তো বাংলাদেশের সব বিষয়ে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। অথচ আজকে যখন তারেক রহমানকে একটি অভিনন্দন পত্র পাঠানো হলো, সেখানে মার্কিন প্রেসিডেন্ট এই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথাই বললেন না। এই চিঠিতে প্রথম বাক্যেরই শেষ অংশ যেটা হলো, অ্যান্ড উইশ ইউ এ সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। মানে ট্রাম্প উইশ করছে যেন তারেক রহমান তার পুরো টার্মটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। নিন্দুকেরা বলছে যে সাকসেসফুলি কমপ্লিট করার বিষয়টা অভিনন্দন পত্রে কেন আসছে? তার কি সাকসেসফুলি কমপ্লিট না করার কোনো ঝুঁকি আছে? আমি আরো কয়েকটা অভিনন্দন পত্র পড়লাম গুগলে সার্চ করে। আর কোন দেশের সরকার প্রধান এরকম কোনো অভিনন্দন পত্র পাঠাননি। এটা অত্যন্ত বিস্তারিত এই অভিনন্দন পত্র, ছোট বাট খুব কি পয়েন্টস গুলো আছে। সাধারণত অভিনন্দন পত্রে দুই দেশের সম্পর্কের কথা বলা হয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক আরো ভালো হবে এরকম বলা হয়, কিন্তু ট্রাম্প একেবারে খোলাখুলি ভাবে এখানে লিখেছেন। তিনটা বিষয় এই চিঠিতে গুরুত্ব পেয়েছে। একটা হলো যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে তিনি বলেছেন, a shared interest in fostering a free and open Indo-Pacific where strong sovereign nations can prosper. এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কথা শুনছি। ভারতের সাথে আমেরিকার যে ডিফেন্স ট্রিটিটা হলো, সেখানেও কিন্তু এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশকেও সেখানে একজন পার্টনার হিসেবে ইউএসএ চায়। এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে, এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্থিতিশীলতা নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখন কিন্তু এটা এই অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করার একটা প্রচেষ্টা বলেই ধরা হচ্ছে। এছাড়া ধরেন এই সমুদ্র পথ ও বাণিজ্য নিশ্চিত করা এগুলো তো আছেই, কিন্তু এই চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেইটাকে কতখানি কি করতে পারবে বর্তমান নতুন সরকার জানি না, কিন্তু ট্রাম্পের এই চিঠিতে কিন্তু সেই বার্তাটা আছে। এরপরে তিনি বলেছেন যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, এই যে কদিন আগে একটা ট্রেড ডিল হলো বাংলাদেশের সাথে, সেটা আবার গোপন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ট্রেড ডিল হলো। এটা হলো এই ইলেকশনের জাস্ট আগে আগে 9ই ফেব্রুয়ারি হলো। এই ট্রেড ডিলটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলেও অলরেডি অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল কি আছে এই ট্রেড ডিলে, এবং এই ট্রেড ডিলটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। সেখানে অনেক কিছু বলা আছে, যেটা যেমন আমেরিকার থেকে আমাদের গম কিনতে হবে, তো আমেরিকার গমের দাম বাজারের অন্য অন্য দেশ থেকে আমরা যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি, অ্যাটলিস্ট 30% বেশি। তার মানে আমি সস্তায় ভিয়েতনাম থেকে, সস্তায় ইউক্রেন থেকে বা রাশিয়ার থেকে গম কিনতে পারতাম, কিন্তু এখন আমাকে বাধ্যতামূলকভাবে
সার্টেন অ্যামাউন্ট আমেরিকার থেকে কিনতে হবে। এটা তো আমার দেশের স্বার্থের পরিপন্থী। এলএনজি গ্যাস যেটা আপনারা দেখলেন কদিন আগে, এক সিলিন্ডারে গ্যাস এক ধাক্কায় প্রায় 60-70% বেড়ে গেল, কখনো কোথাও কোথাও ডাবল হয়ে গেছে। তো আমেরিকার কাছ থেকে অধিক দামে এই এলএনজি গ্যাস কিনতে হবে, এবং আমেরিকা যে কমিটমেন্ট দিচ্ছে যে এত পরিমাণ এলএনজি গ্যাস বাংলাদেশে পাঠাবে, তারা কিন্তু সময় মতো সেটা পাঠাতে পারছে না। অথচ এর আগে শেখ হাসিনা সরকার কাতার গভর্নমেন্টের সাথে কিন্তু একটা চুক্তি করেছিল এবং অনেক সস্তায় আমাদের এলএনজি পাওয়ার কথা ছিল। তো এইগুলো হলো এই গোপন প্রকাশযোগ্য না যে চুক্তি, সেটা। এবং তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে দেশের ইন্টারেস্টটা পাইন মারা হয়েছে। এই যে আরো আরো আছে, দেখেন এই যে our trade relationship through the implementation of our agreement on reciprocal trade which benefits farmers and workers in both of our countries. এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের কৃষক কিভাবে উপকৃত হবে? শোনা যাচ্ছে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টস আসবে, বিশেষ করে যে বীজ, কৃষির যে ফসল, সেগুলো বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে তো কৃষক, তারা দীর্ঘদিনের তাদের বীজ সংরক্ষণ একটা ট্রেডিশনাল ওয়ে আছে। তো সেই আমাদের যে বীজের বৈচিত্র্য, আমাদের যে বীজ সংরক্ষণ পদ্ধতি, এই সব ঝুঁকির মুখে পড়ে যাবে যখন আমেরিকার থেকে জেনেটিক্যালি মডিফাইড সিডস আসা শুরু করবে। এবং জেনেটিক্যালি মডিফাইড সিডস, এটা এটার উপকারিতা কি? এটা যে ফসলের উৎপাদন বাড়ায়। ফসলে আমরা দেখি যে ফসলে যে পোকামাকড় হয়, জেনেটিক্যালি মডিফাইড এই ফসলে কিন্তু পোকামাকড় কম আসে, কিন্তু এর পরিবেশের উপরে ঝুঁকি নিয়ে কিন্তু কথা আছে। এই যে যেটা বলা যে কীট পতঙ্গ আসে না, কীটনাশকের ব্যবহার কম লাগে, কিন্তু এর ফলে আমরা যে বীজের যে বৈচিত্র্য, সেটা কিন্তু হারিয়ে ফেলছি। এবং পরিবেশের উপরে এর নেতিবাচক প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং এই যে যখনই জেনেটিক্যালি মডিফাইড বীজ আসা শুরু করবে, তখন এটা একটা কর্পোরেট প্রোডাক্ট হয়ে যাবে, এটা একটা ব্যবসার প্রোডাক্ট হয়ে যাবে। কৃষককে যখন ওই বীজটা কিনতে হবে, সেটা তাকে অনেক দাম দিয়ে কিনতে হবে, তখন কৃষককে ঋণ নিতে হবে। তার মানে বাংলাদেশের কৃষকের কতটা উপকার হবে, নাকি আমাদের কৃষির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে, সেটা কিন্তু ভাবার বিষয়। আর বাংলাদেশ থেকে তো আমেরিকায় কৃষি পণ্য তেমন যায় না। আমরা আমেরিকায় মোস্টলি রপ্তানি করি হলো গার্মেন্টস। সুতরাং এই ট্রেড দিলে আমেরিকা আমাদের এখানে যতখানি লাভবান হবে, আমরা মনে হয় না ততটা লাভবান হব, কিন্তু সেটা করা হয়েছে। এই ট্রেড দিলে আরো বলা হয়েছে এই একটা complete the routine defense agreements that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. তার মানে একটা প্রতিরক্ষা চুক্তি করার কথা বলা হচ্ছে, যেটা কমপ্লিট করার কথা। জানি না ইউনূস কি গোপনে কোনো চুক্তি করার আয়োজন করে রেখে গিয়েছিলেন কিনা, কিন্তু আমেরিকার থেকে আমাদের মিলিটারি প্রোডাক্টস কিনতে হবে, উইপন কিনতে হবে, আর্মস কিনতে হবে। তাহলে আমরা যে এখন সস্তায় কিনি, চায়না থেকে কিনি, টার্কির থেকে কিনি, অন্য অন্য দেশ থেকে কিনি, সেটার কি হবে? আমেরিকা আবার ঠিক মতো সাপ্লাই দিতে পারে না। এই যে ইন্ডিয়া 2020 সালে টাকা দিয়ে রাখছে, তাদের অনেকগুলো অ্যাপাচি হেলিকপ্টার দেওয়ার কথা দিতে পারেনি, ইউক্রেনে সাপ্লাই দিতে পারেনি। সো আমেরিকা যে আপনি টাকা দিলেই সাপ্লাই দিতে পারবে, সেটাও না। তো আমাদের যে সামরিক সরঞ্জামের বৈচিত্র্য, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। এবং আমরা এককভাবে আমেরিকার উপরে নির্ভরশীল হব কিনা, সেটাও একটা বিষয়। এছাড়াও আরো কিছু বিষয় এখানে ঝুঁকির মুখে পড়তে পারে, যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে ইউরেনিয়ামটা, সেটা রাশিয়ার থেকে আসার কথা, সেটা কি তখন আসতে পারবে কিনা? এই বাণিজ্য চুক্তি অনুযায়ী সেটা আসা কঠিন হয়ে যাবে। যদি আমরা আর কোথাও সোর্স না করতে পারি, তখন রাশিয়ায় যাব। চীনের সাথে আমাদের যে বর্তমান সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আবার আমরা অনেক কিছুই চীন থেকে কিনি, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে এই বাণিজ্য চুক্তি। এবং সেইটা
এই অভিনন্দন পত্রে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। এবং খুবই আরো পিকুলিয়ার হলো যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত যে আছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার কথাও এখানে বলে দিয়েছেন। তার মানে বোঝাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু এই বিষয়গুলো মনিটর করবে। আমি আর কোনো অভিনন্দন পত্রে দেখিনি যেখানে রাষ্ট্রদূতের নাম পর্যন্ত উল্লেখ করেছে। তার মানে এখানে কিন্তু মানবিক বিষয়গুলো, গণতন্ত্রের বিষয়গুলো নাই, এখানে কেবলই বাণিজ্য, কেবলই স্বার্থ, এবং সেই স্বার্থে দেখা যাচ্ছে যে মার্কিন স্বার্থটাই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। এতদিন দেশ বিক্রির কথা শুনেছি, ভারতের কাছে নাকি দেশ বিক্রি হয়ে গেছে, কিন্তু ভারতের সাথে করা কোনো চুক্তি এই স্বৈরশাসক ইউনূস কিন্তু বাতিল করতে পারেনি। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে যে এখন আমরা দেখছি দেশ বিক্রি কাকে বলে। 2008 সালে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন আর রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরেছেন। শোনা যায় তিনি ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছেন, জানি না কি মুচলেকা দিয়েছেন। আর 26 সালের এই অভিনন্দন পত্র দেখে ভয় হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য তিনি আমেরিকার কাছে কি মুচলেকা দিয়েছেন। এরকম আর কোথায় কোথায় কি কি শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে এই যে আমাদের গত 18-19 মাস জাতির কাঁধে চেপে থাকা জগদ্দল পাথরের মতো অবৈধ শাসক ডক্টর ইউনূস, তার বিদায় হবে উপদেষ্টা সহ। যদিও ইতিমধ্যে তার বিশেষ সহকারী এবং বেশ কিছু উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গেছেন। এই উপলক্ষে আজকে যমুনা জুড়ে ছিল বিদায়ের সুর। প্রধান উপদেষ্টার কার্যালয় সবখানে থেকে তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনি ডক্টর ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনূস ওয়াকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে দায়িত্ব পালন কালে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেজন্য আমি দুঃখিত। এবং এই ভুল বোঝাবুঝিটা মূলত হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে কেন্দ্র করে, যদিও অন্য অন্য সময়ে তারা একসাথেই কাজ করেছে। জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে বলেছে, স্যার আমরা আপনাকে অনেক মিস করব। তার উত্তরে ডক্টর ইউনূস বলেছে যে নতুন যিনি যমুনায় আসবেন তিনিও আপনার খুব কাছের এবং আপনি আসবেন, তার সাথে দেখা করবেন এবং তখন অতটা আর আমাকে মিস করবেন না। শোনা যাচ্ছে যে আপাতত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর জনাব তারেক রহমান যমুনায় থাকবেন প্রথম কয়েকদিন আর কি, শুরুর দিকে, যতক্ষণ না তার জন্য অন্য বাসভবন নির্ধারণ না করা হয়। এদিকে আগামীকাল সকাল 10টায় যে এমপিরা শপথ গ্রহণ করবেন, আজকে দুপুর 3টে পর্যন্ত এমপিদের কাছে এই শপথের জন্য কোনো চিঠি বিলি করা হয়নি। কে শপথ পড়াবে এটা নিয়েও এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। একদল মনে করছে সংবিধান অনুযায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা দরকার। এদিকে আসিফ নজরুল এবং তার সমর্থক যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা চাইছেন যে স্বৈরাচারের দোসর স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে তারা শপথ গ্রহণ করবেন না, তারা শপথ গ্রহণ করবেন আইদার প্রধান বিচারপতির কাছে অথবা প্রধান নির্বাচন কমিশনারের কাছে। একজন এমপি দুটো শপথ গ্রহণ করার কথা ছিল এবার। একবার হলো যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এই যে গত কয়েক মাস ধরে
ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল এবং তারপরে জাতীয় ঐকমত্য কমিশন করলেন, জুলাই সনদ করলেন, এখন সেই অনুযায়ী তো সংবিধানটার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন করবে, তাদের তখন সংবিধান সংস্কার পরিষদ বলা হবে, এই এমপিরাই তো তারা করবে। আর এমনি নর্মাল এমপি হিসেবে তো একটা শপথ গ্রহণ আছেই, অর্থাৎ একজন এমপি 2বার শপথ গ্রহণ করবেন। এটা নিয়েও বিএনপি খুব ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে। বিএনপি বলেছে না, আমরা এমপি হিসেবে শপথ গ্রহণ করব, আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে শপথ গ্রহণের প্রসঙ্গ আসছে, এটা তো আসলে সংবিধানে নাই। এবং আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে অনেকগুলো শর্ত পূরণ হলেই তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে। অনেকগুলো যদি হয় তারপরে, মানে ইটস এ কন্ডিশনাল। তার মানে অতগুলো শর্ত পূরণ হচ্ছে না, এবং বিএনপি মোটামুটি স্ট্রিক্ট যে তারা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না। ডক্টর আলী রিয়াজ কিন্তু এইটা বাস্তবায়নের জন্য আজকে সারাদিন খুব চেষ্টা করছে, এবং বিএনপি যেহেতু রাজি হয়নি, অমনি জামাত এবং তার যে 11 দলীয় জোট, তারা আজকে বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করেছে। এই নির্বাচন ভালো হয় নাই, এই হয় নাই, সেই হয় না। এবং নির্বাচন যে ভালো হয়নি এটা আমরা বললে তো আপনারা বিশ্বাস করেন না। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একদম মানে তারা প্রচুর ডেটা দিয়ে বলেছে যে এই নির্বাচনটা মানে তাদের ডেটা ইটসেলফ বলছে যে এই নির্বাচনটা আসলে ভালো হয়নি। তারা র্যান্ডামলি 70টা আসন, যে 300 আসনের নির্বাচন হয়েছে, তার মধ্যে 70টা আসন থেকে তারা ডেটা কালেক্ট করেছে, এবং সেই ডেটা কালেকশন অনুযায়ী এই নির্বাচনে জাল ভোট পড়েছে 21.4% ভোটারদের জোর করে কোনো নির্দিষ্ট মার্কার প্রতি ভোট দিতে বাধ্য করা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে 35.7%। আগেই ব্যালটে সিল মারা হয়েছে 14.3%, এবং মোটামুটি সব এমপি কিছু না কিছু অনিয়ম করছে, এবং আরো অনেকগুলা, এগুলো আপনারা জানেন, আমি পুরো লিস্ট দিচ্ছি না। আমি শুধু বলছি যে এই নির্বাচনটা কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য এই টিআইবির আজকের এই রিপোর্টটা এবং তাদের ফাইন্ডিংসটাই যথেষ্ট। আমরা কি বলছি এটা বিশ্বাস করার দরকার নেই। টিআইবি, তারপরেও টিআইবি কিন্তু বলছে এবার একটা জিনিস ইন্টারেস্টিং, যে ভোটের দিন কিন্তু আওয়ামী লীগ ভোট বর্জন করেছে, প্রতিহত করার ঘোষণা দেয়নি, এবং বলটা ছিল ভোটারদের কোর্টে, এবং ভোটাররা আসে নাই। কিন্তু টিআইবির এই প্রধান ইফতেখারুজ্জামান বলার চেষ্টা করছেন যে এই নাম বলেননি, বলছে আওয়ামী লীগ ভোট বর্জন করার কারণে এবং অনেক এই তাদের ভায়োলেন্স এইসব হতে পারে বিধা অনেকে আসেননি। বিষয়টা তা না, আওয়ামী লীগ একদম শান্তিপূর্ণভাবে ডাক দিয়েছিল। আওয়ামী লীগ যে অংশগ্রহণ করলো না, সুতরাং এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো না, এটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই। এখন খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে গণভোট নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। এখন এই গণভোটের বিরুদ্ধে রিট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির একজন আইনজীবী, বিএনপির সমর্থক একজন আইনজীবী। কারণ এই গণভোটটা আসলে সংবিধান সম্মত হয় নাই বলে মনে করছেন, এবং এই গণভোটটা এটার বৈধতা নিয়েই চ্যালেঞ্জ করা হবে, রিট করা হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে সংবিধান সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, জুলাই চার্টার করার জন্য মিটিং, এইসব বিভিন্ন মিটিংয়ে এই আলী রিয়াজ যে আমেরিকান নাগরিক, তাকে তো এখানে পাঠানো হয়েছে একটা স্পেশাল এজেন্ডা দিয়ে। তিনি কিন্তু যখনই বাংলাদেশের রাজনৈতিক নেতারা কোনো বিষয়ে আপত্তি তুলতেন, তখনই কিন্তু আলী রিয়াজ খড়গহস্ত হয়ে উঠতেন, এবং তিনি হুমকি দিতেন, এবং বিএনপির সাথে অন্তত 20 বার তার লেগেছে, অন্তত 20 বার তিনি বিএনপিকে বাধ্য করেছেন তার সিদ্ধান্ত মানতে। এবং তিনি এমনও নাকি বলতেন যে আপনাদের সকল আমলনামা আমার কাছে আছে, আমি আমেরিকা থেকে আপনাদের আমলনামা নিয়ে আসছি, যদি বাড়াবাড়ি করেন সেই আমলনামা পাশ করে দেব, এরকম ভাবে থ্রেট করে তিনি বাংলাদেশের নেতাদের অপমান করেও
শুধু থ্রেট যে না, তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করিয়ে নিয়েছেন। এই জুলাই সনদ ইচ্ছা মতো করেছেন, গণভোটে অসংখ্য প্রশ্ন, এগুলো সব কিন্তু স্বৈরাচারী কায়দায় এই ডক্টর আলী রিয়াজরা করেছেন। তো এখন বিএনপি তো নির্বাচন জয়লাভ করেছে, এখন বিএনপির কোর্টে বল, বিএনপি এখন এই সুযোগটা নিচ্ছে। বিএনপি এই অপমানের প্রতিশোধ নিতে চায় এবং ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে খুব দ্রুত মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই মামলার প্রেক্ষিতে ডক্টর আলী রিয়াজকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে, এরকমও আলোচনা চলছে। সুতরাং এখানে আমাদের রাজনীতিবিদরা অনেক খারাপ, আমরা গালাগালি করি, কিন্তু এই মুহূর্তে বিএনপি আপাতত যে স্ট্যান্ডটা নিচ্ছে, যদি সেই স্ট্যান্ডটা তারা ধরে রাখতে পারে তাহলে সেটা অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। এবং বিএনপির ভেতরে একটা বড় অংশই চাচ্ছে যে তারা সংবিধানের বাইরে যাবে না, তারা সংবিধান মেনেই শপথ নেবে, সংবিধান মেনেই তারা সংসদ পরিচালনা করবে। এবং সেটা করতে গেলে জুলাই সনদ, গণভোটের হা ভোট, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তো সেই পথেই যাচ্ছে এবং ঝুঁকির মুখে, গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছে এই বিদেশি এজেন্ট ডক্টর আলী রিয়াজ। এখন দেখা যাক কি হয়। কালকের সংসদ সদস্যদের শপথের দিকে সবাই তাকিয়ে আছে, এই জটিলতাগুলো কাটে কিনা। তারপরে তো অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো অন্যদিন কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।